আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। হামির বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। প্রথম পর্যায়ে 18 জেলার 30 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হচ্ছে টিকা। সুখী, সমৃদ্ধ ও বেটার বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। জনগণের উপর চাপ কম রাখতে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার, বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় হাসান মাহমুদ ও ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে। চট্টগ্রামের সরকারি নির্দেশনার প্রথম দিনে খোলা ছিল অধিকাংশ দোকানপাট ও শপিং মল। দোকানপাট বন্ধের সময়সীমা পুনর্বিবেচনার আহ্বান ব্যবসায়ীদের। এপ্রিলে বজ্রপাত সহ কালবৈশাখীর আশঙ্কা, জানমালের নিরাপত্তায় মানুষের সচেতনতার উপর গুরুত্বারোপ আবহাওয়াবিদদের। হরমুজ প্রণালী দিয়ে 48 ঘন্টার মধ্যে শান্তি চুক্তি করতে ইরানকে দেয়া হুমকি, ট্রাম্পের অসহায়ত্বের প্রকাশ, বলছে তেহরান। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলকে রাজকীয় সংবর্ধনা, আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের 18 জেলার 30টি উপজেলায় আজ বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা হাম, রুবেলার টিকা পাবে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। টিকা প্রদান কার্যক্রম চলবে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশ জুড়ে মারাত্মক ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল 9টা থেকে দেশের 18টি জেলায় 30টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই জরুরি স্বাস্থ্য কার্যক্রমের আওতায় 6 মাস থেকে শুরু করে 5 বছরের কম বয়সী সকল শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যারা এখন অসুস্থ টিকা দেব না, কিন্তু তারা ভিটামিন এটা পাবে। এই মাসের 12 এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, বিচক্ষণতায় আমরা এই টিকাদান কর্মসূচিটাকে অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ সরদার সাখাওয়াত হোসেন সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, হামের পরিস্থিতি বর্তমান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে সেসব হটস্পট হিসাবে চিহ্নিত করে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। প্রতিদিন এই কাজটা আমাদের চলবে। আমরা কাদেরকে দিচ্ছি? 6 মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে। 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে, 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কাভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কাভার করব। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটি একটি চলমান প্রক্রিয়া।
প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। মিরাজউদ্দিন, ডেস্ক রিপোর্ট। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনটি পালন করছেন। খ্রিস্টীয় বিশ্বাস মতে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যার তৃতীয় দিবস অর্থাৎ রোববারে তিনি পুনরায় জীবিত হয়ে উঠেছিলেন, যা খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। যীশুর এই অলৌকিক পুনরুত্থানের দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পাপ ও অন্ধকারের বিরুদ্ধে জয় এবং নতুন জীবনের প্রতীক। দিনটি উপলক্ষে আজ সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের চার্চগুলোতে বিশেষ প্রাতকালীন প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা দেশ, জাতি ও বিশ্ব মানবতার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সুখী, সমৃদ্ধ ও বেটার বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানান। পরে তারা প্রধানমন্ত্রীকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি, একই রকম ভালোবাসি। ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের। প্রধানমন্ত্রী আরও বলেন, এতদিন একটি কথার প্রচলন ছিল যে অন্য ধর্মের মানুষ বিএনপিকে ভোট দেয় না। এবারে নির্বাচনে সেটি ভুল প্রমাণিত হয়েছে। বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়ে বিজয়ী করেছে। তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেয়ার সময় স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা ছিল। এরপর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের কারণে আরেকটি সংকটের মুখে পড়তে হয়েছে। তাই আসুন সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ই এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ক্রিস্টোফার মিস্টার অধিকারী। কিছু রাজনৈতিক দল ধর্ম বিভাজন করে সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং আনন্দঘন উৎসব ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর বারিধারা মাদানী এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র স্টার সানডে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান। তাই খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে স্টার সানডে। রাজধানীর বিভিন্ন গির্জায় প্রার্থনা দিয়ে শুরু হয় দিনটি। তিনি যে পুনরুত্থান করবেন, তিনি যে কবর থেকে উঠবেন, তিনি পূর্বে তিনি যখন এই জগতে ছিলেন তার কার্যকাল যে সময় ছিল, আর তিনি বলেছিলেন যে আমি আবার উঠব। আর সেজন্য আমাদের সারা পৃথিবীতে সমস্ত মানুষের কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী বারিধারা 100 ফিটে স্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্ম বিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। সমাজে যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের রুখে দিতে হবে। ধর্ম বিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। এটা এই জন্যই যে আমরা বিশ্বাস করি আমাদের নেতা, যিনি আমাদের দল সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ জাতীয় দল, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সবসময় বলতেন যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা
সম্প্রদায়ে বিভক্ত নাই। দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আমরা সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, হিংসার উদ্রেক করে। একটি শব্দ যেটাকে আমরা হেট করি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। আমাদের মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এটা আরো বেশি করে সৃষ্টি করা উচিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে গঠন করতে এরই মধ্যে সকল ধর্মের গুরুদের সম্মানিত করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের এটা তারেক রহমান সাহেব অতি দ্রুত তিনি অনেকগুলো কাজ শুরু করেছেন। তার মধ্যে একটি কাজ হচ্ছে যে মসজিদগুলো যারা ইমাম খাদেম আছেন তাদেরকে সম্মানী দেওয়া, মন্দিরে যারা পুরোহিত আছেন তাদেরকে সম্মানী দেওয়া, চার্চে যারা আছেন ফাদার নান তাদেরকে সম্মানী দেওয়া, বৌদ্ধ উপাসনালয়গুলোতে যারা কাজ করেন সেবায়ত আছেন তাদেরকে সম্মানী দেওয়া। এই কাজটাও আমাদের সব কাজে হতে। এলজিআরডি মন্ত্রী এ সময় ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিয়েও কথা বলেন। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ গোটা বিশ্বকে সংকটের মধ্যে ফেলেছে। আমাদের সরকার এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাইরে থেকে ফুয়েল, তেল, জ্বালানি, গ্যাস এগুলো আনার সমস্ত ব্যবস্থা করছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে। আমরা নিজেদের দায়িত্বটা বুঝি না। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তেল নিচ্ছি, নিয়ে আবার ঘুরে এসে ওই তেল রেখে দিয়ে এসে আবার বাইক নিই। এবং এইভাবে আমরা একটা অন্যায় করছি অনেকে। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা আবারও আপনাদেরকে বলছি যে আমরা এই সরকার পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা ইতিমধ্যে করেছে। স্টার সানডের এই আয়োজনে বিভিন্ন ধর্মীয় প্রার্থনার পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কাজী শারবিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কায় ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের উপর চাপ কম রাখতে সরকার এখনও জ্বালানি তেলের দাম বাড়ায়নি। আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান সমস্যা কোনো একক দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে, এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। বাংলাদেশের যে দায় দেনা হয়েছে এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আগামী দিনে যে ফাইন্যান্সিংগুলো করব, এখানে কস্ট অফ ফাইন্যান্সিং আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো, রেডিনেসে সময় মতো যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে। তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে আজ থেকে সরকারি বেসরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এক প্রজ্ঞাপনে জানায়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবা এই সময়সূচির বাইরে থাকবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি সেবা ব্যতীত সকল বিপণী বিতান, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 6টায় বন্ধ করতে হবে। এছাড়া আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে। এদিকে ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় 1 ঘণ্টা কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা পরিপত্র অনুযায়ী দেশব্যাপী সকল তফসিলি ব্যাংকসমূহ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। তবে সমুদ্র বন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ আগের মতোই 24 ঘণ্টা চালু থাকবে। 24 জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ বেলা 11:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেন প্রসিকিউটর ফারুক আহমদ। এ সময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ। এই মামলায় হাসান মাহমুদ সহ পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকালে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 19 এপ্রিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারিক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পাহলোয়ান। অন্যদিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়ানো হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামীর 7 জুন পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারিক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। সরকারি নির্দেশনার প্রথম দিনেই চট্টগ্রামে নির্ধারিত সময়ের পরেও খোলা ছিল বেশিরভাগ দোকানপাট ও শপিং মল। তবে ব্যবসায়ীরা বলছেন সন্ধ্যার পরেই তাদের বেচাবিক্রি বাড়ে। এজন্য দোকান বন্ধের সময়সীমা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তারা। সুরেশ কুমার দাসের রিপোর্ট। ইরানে যুদ্ধের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে চলছে জ্বালানি সংকট। অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হচ্ছে। এর জন্য জ্বালানি সাশ্রয়ের জন্য সন্ধ্যা 7টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে গতকাল রাত 8টার পরে চট্টগ্রাম নগরের বেশিরভাগ দোকানপাট ও বিভিন্ন মার্কেট ও শপিং মল খোলা ছিল। ক্রেতাদের আনাগোনাই ছিল কেনাকাটার ব্যস্ততাও। কালকেও 6টা দিয়ে বন্ধ হয়েছে, আজকেও এখন প্রিপারেশন নিচ্ছে বন্ধ করবে। 80% দোকান বন্ধ হয়ে গেছে, এখন 20% আছে আর কি। সরকার সিদ্ধান্ত নিলে তো আমাদের সিদ্ধান্ত মানতে হবে, এটা হচ্ছে কথা। কারণ জাতীয়ভাবে যেটা সিদ্ধান্ত হয় সেটা আমাদের সবাই মানতে হবে, কিন্তু আমাদের ব্যবসায়ীদের তো একটা সুবিধা দেখতে হবে। আসলে বেসিক্যালি একটা মার্কেটগুলো তো চলে, বিশেষ করে সন্ধ্যা 6টার পরে মার্কেট চলে। পরিষ্কার নির্দেশনাটা তো আমরা এখনো পাইনি। আমরা না পাওয়ার কারণেই আসলে আমরাও কনফিউজ হয়ে গেছি যে আমরা কখন করব। এখন সরকারের নির্দেশনা অনুযায়ী হয়তো দেশের স্বার্থে এটা করতেছে, বাট আমাদের মালিক সমিতি তাদের সাথে কি কথা বলতেছে সেটাও জানি না। 6টাটা হলে আমাদের জন্য তো ক্ষতিগ্রস্ত। বিক্রেতারাও বলছেন পৃথিবীব্যাপী জ্বালানি সংকটের এই সময়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের সকলের জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করা উচিত।
বন্ধ রাখলেই কি সমাধান হচ্ছে কি না, বা অন্যান্য সেক্টরও আছে, বা আমরা এমনও দেখি অপ্রয়োজনীয় অনেক জায়গায়, যেমন যেটা উঠে এসেছে এসির ব্যাপারটা, যে অপ্রয়োজনীয় অনেক দেখি যে একটা বিল্ডিং দেখছি যে মানে প্রয়োজন নাই, তারপরও অনেকগুলো এসি লাগানো, বা অথচ আমরা মানে এটা দরকার নাই। সো সেক্টর ওয়াইজ দেখতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি দরকার আছে, কোনটা অ্যাকচুয়ালি দরকার নাই। তা মার্কেট যতটুকু পর্যন্ত খোলা থাকবে ততটুকু পর্যন্ত থাকবো, বাকিটা সময় চলে যাবো বাসায়। দেশকে অবশ্যই সহযোগিতা করা দরকার। এখন যেহেতু দেশের খারাপ সময় চলতেছে, এই খারাপ সময় আমাদের জনগণ হিসাবে অ্যাজ আ সিটিজেন হিসাবে আমাদের সবার এগিয়ে উচিত। আসলে দেশের ক্লান্তি লগ্নে আমরা প্রত্যেকেই সচেতন হওয়া উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত। তবে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে দোকানপাট খোলা রাখার সময়সীমা নিয়ে ব্যবসায়ীরা তাদের মতামত দিয়েছেন। তাদের সাথে ক্রেতারাও বলছেন বিকালে অফিস, আদালত তথা কর্মস্থল থেকে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে আসে। এরপর থেকে মার্কেট, শপিং মলে প্রয়োজনীয় কেনাকাটা সারতে হয়। ব্যবসায়ীরাও দুপুরের পর থেকে রাত 9টা-10টা পর্যন্ত দোকান চালু রাখার দাবি জানিয়েছেন। এখন আসলে 6টার মধ্যে হলে তো দেখেন যারা চাকরিজীবী আছে ওদের জন্য তো 6টা হচ্ছে না, ওদের চাকরি শেষ হইতে হইতে 6টা বেজে যাচ্ছে। এরপর বা যারা স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে, যেমন কি আমরা আছি, আমাদের অবশ্যই 6টার পর ফ্রি হচ্ছে, আমরা সেই সময় আমরা আসতে হচ্ছে। মানুষ অফিস শেষ করে মার্কেটে আসার ব্যাপারটাও তো আমাদেরকে দেখতে হবে। যুদ্ধের প্রভাবে বাংলাদেশ সহ সারা বিশ্বে ক্রাইসিস চলতেছে, আমরা তো সরকারকে সহযোগিতা দেব, কিন্তু সরকারের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ব্যবসায়ের জন্য ক্ষতি না হয়। তো আমাদের চাওয়া হচ্ছে এতটুকুই যে অন্ততপক্ষে আমাদেরকে সকাল থেকে না হোক, আমরা তো সকাল 10টায় ওপেন করি মার্কেট, এটা প্রয়োজন আমরা 2টায় ওপেন করব। আমাদের যদি রাত 9টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ দেয় তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। আধুনিক জীবনের চালিকা শক্তি হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ নির্ভর। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের কারণে সেই জ্বালানি সরবরাহ ও উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশে এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা অনস্বীকার্য। যে কারণে সরকার দোকান মালিক সমিতির সাথে বৈঠক করে সন্ধ্যা 7টার পর দোকান, শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। সুতরাং জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা না করলে সকলকে দুঃসময়ের মুখোমুখি হতে হবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। বসন্তের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নামছে ঝড় বৃষ্টি, আর গ্রীষ্মকালে প্রকৃতির আরও বিরূপ আচরণ হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। আবহাওয়া অফিসের তথ্য মতে এবছর এপ্রিলে হানা দিতে পারে কাল বৈশাখী, এজন্য জারি হতে পারে সতর্কতা। জানমালের নিরাপত্তায় সাধারণ মানুষের সচেতনতার উপর গুরুত্বারোপ করেছেন আবহাওয়াবিদরা। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। বাংলাদেশের ষড় ঋতুকে ঘিরে আবহাওয়ার গতি প্রকৃতি ত্বরান্বিত হয়। এর মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শীত অন্যতম। এই বছর চৈত্র মাসে চট্টগ্রামে আবহাওয়ার গতি প্রকৃতি অনেকটা শান্ত ছিল। গ্রীষ্ম শুরু হবে বৈশাখ মাসে। তাপদগ্ধ এই সময়ে দেখা দেয় ঝড় বৃষ্টিসহ কালবৈশাখী। এই বছর বৈশাখ মাস তথা এপ্রিলে কালবৈশাখী হানা দিবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। জলীয় বাষ্প যখন উষ্ণ এবং জলীয় বাষ্প যখন আপনার কলিশন হয় আপার এয়ারে, তখন কিছু একটা সিভি ক্লাউডের ফর্মেশন হয় এবং সেখান থেকে আমরা হঠাৎ করে কিন্তু একটা আনস্টেবল এরিয়া তৈরি হয়, যেটাকে আমরা টর্নেডো বলি। তো এটা আসলে টর্নেডোর পিরিয়ড, যেটাকে আমরা আসলে লোকাল ভাষায় কালবৈশাখীও বলি। তো মোটামুটি আমরা ধারণা করতেছি যে এই মাসের প্রথমার্ধে বা প্রথম 15 দিন বা শেষের দিকেও 2-1টা জায়গায় আমাদের চট্টগ্রাম এবং এর আশপাশ অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন বৃষ্টিটা হলেও ওরকম বৃষ্টি হবে না, হঠাৎ 1-2 জায়গায় লোকাল ফরমেশন হলে দেখা যাচ্ছে এক জায়গায় আপনার দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, এই আধা ঘন্টা বা 10-15 মিনিট এরকম, এবং প্রচণ্ড বাতাস হবে এখন। তবে কালবৈশাখীতে বজ্রপাতের ব্যাপারে সুখবর আছে। বজ্রপাত প্রবণ এলাকায় ইতিমধ্যেই সারা দেশে বজ্রপাতের 200 পূর্বাভাস যন্ত্র স্থাপন করা হয়েছে। এতে আবহাওয়া অফিস আধ ঘন্টা আগে বজ্রপাতের সতর্কতা জারি করতে পারে। তারা বলছেন, কৃষক, শ্রমিক অর্থাৎ যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের জীবন ও সহায় সম্পত্তি রক্ষার জন্য বৈশাখে বজ্রপাতের সতর্কতার ব্যাপারে সচেতন থাকা জরুরি। বিশেষ করে কৃষকেরা যখন মাঠে ঘাটে যাবেন তখন যাওয়ার আগে যাতে আমাদের এখান থেকে আপনারা একটু ফোরকাস্টে নিয়ে যান, হ্যাঁ, যে আজকে ধরেন নেক্সট 6 ঘন্টা বা নেক্সট 12 ঘন্টা কেমন ওয়েদার থাকবে, কোথায় কোথায় আপনাদের যে থান্ডারিংটা হবে, কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রত্যেকটা জেলায় প্রায় 200টা সেন্সর আছে আমাদের সারা বাংলাদেশে। এই ধরনের পূর্বাভাসটা আমাদের এখানে এখন চালু হয়েছে। সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া যেসব এলাকাগুলোতে বেশি পরিমাণে কালবৈশাখী হয় সেসব জায়গায় কিন্তু সেন্সরগুলো বসানো আছে।
চলতি মৌসুমে চট্টগ্রামে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। গ্রীষ্মের আগমনে মৃদু ও মাঝারি উষ্ণ তাপ প্রবাহিত হতে পারে। পাশাপাশি কালবৈশাখীর বৃষ্টির সাথে ঝড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আরও তীব্রতর হয়েছে। ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর উত্তেজনা এখন চরম পর্যায়ে। হরমুজ প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘণ্টার হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে তেহরান। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ। এদিকে ইরানের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্দেশ দেশটির 1 ডজন জ্যেষ্ঠ জেনারেল অমান্য করায় যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে নরক নেমে আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ইরানের কেন্দ্রীয় সামরিক দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বার্তার সহজ অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে আপনাদের জন্যই দোজখের পথ খুলে যাবে। এদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও অব্যাহত রেখেছে ইরান। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সুয়াইদ অয়েল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে। হামলায় কমপ্লেক্সটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে বার্তা সংস্থাটি, তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান F-15E এর নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী একটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করেছে এবং তিনি সুরক্ষিত আছেন। এর আগে জেটটি ধ্বংস হবার পর প্রথম ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা হয়েছিল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দীর্ঘ 7 বছর পর আবারও ইরান থেকে তেল কিনেছে ভারত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বিঘ্নের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রিফাইনারিগুলো ইরান সহ বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহ করেছে এবং ইরানি তেল আমদানিতে কোনো ধরনের অর্থ পরিশোধজনিত জটিলতা নেই। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরাকি জাহাজগুলো চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। তেহরান ঘোষণা দিয়েছে যে ইরাকি জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ জলপথের উপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করার সর্বশেষ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নির্দেশ দেশটির 1 ডজন জ্যেষ্ঠ জেনারেল অমান্য করায় যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। হোয়াইট হাউস এবং মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইরানে অভিযান ঘিরে বিভাজন তৈরি হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। শামসুন নাহার বিনু, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় 3 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বেসামরিক যানবাহনে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এক ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের দেইর আল বালার আল আকসা মাস্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে। গাজা শহরের পূর্বে একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের 10 অক্টোবর থেকে চলমান
যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 709 জনে পৌঁছেছে এবং অন্তত 1928 জন আহত হয়েছেন। ওয়াফার তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনের মোট সংখ্যা বেড়ে 72,291 জনে দাঁড়িয়েছে। ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়ার বিভিন্ন হামলায় গত 24 ঘন্টায় ইউক্রেনে অন্তত 15 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের নিকোপোল শহরের একটি বাজারে ড্রোন হামলায় 5 জন নিহত এবং আরও 25 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার গানজা। পূর্বাঞ্চলের দোনেস্ক অঞ্চলে এই সময়ে 6 জন নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন গভর্নর ভাদিম ফিলাশকিন। এছাড়া কার্কিভ শহর সহ উত্তর পূর্বাঞ্চলের 11টি শহর ও গ্রামে হামলায় অন্তত 4 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। পাশাপাশি সুমি অঞ্চলে রাতের আঁধারে রুশ ড্রোন হামলায় অন্তত এক শিশু সহ 11 জন আহত হন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া 286টি ড্রোনের মধ্যে 260টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রুস্তভ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত এবং 4 জন অন্তত আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়া ও লেবাননের মধ্যকার প্রধান ক্রসিংয়ের নিকটবর্তী একটি এলাকায় হামলা চালাবে। শনিবার তারা স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার জন্য সতর্ক করেছে। লেবাননের বিভিন্ন স্থানে তাদের আক্রমণ অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন, হিজবুল্লাহ কর্তৃক সামরিক উদ্দেশ্যে মাসনা ক্রসিং ব্যবহার এবং যুদ্ধ সরঞ্জাম চোরাচালানের কারণে ইসরায়েলি সেনাবাহিনী শিগগিরই ওই ক্রসিংয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে। মাসনা সীমান্ত ক্রসিংয়ের এক লেবানিজ নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি হুমকির প্রেক্ষিতে তারা বর্তমানে ক্রসিংটি খালি করে দিচ্ছে। সিরিয়ার জেনারেল অথরিটি ফর বর্ডার্স অ্যান্ড কাস্টমসের জনসংযোগ পরিচালক মাজেন আলুস বলেছেন, সিরীয় অংশে জদেইদেত ইয়াবুস নামে পরিচিত এই সীমান্ত ক্রসিংটি শুধুমাত্র বেসামরিক ব্যবহারের জন্য এবং কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। ক্রসিংটির সিরীয় অংশে থাকা বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক আজ ভোরে জানান, সেখানে মাত্র কয়েকজন প্রহরী ছাড়া জায়গাটি জনশূন্য রয়েছে। মাসনা হলো লেবানন ও সিরিয়ার মধ্যে প্রধান ক্রসিং, যা উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং লেবাননের জন্য এই অঞ্চলের বাকি অংশের সাথে যোগাযোগের একটি প্রধান স্থল প্রবেশদ্বার। এবারে শেয়ার বাজারে খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,473.09, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.55 ভাগ কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,602.70, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.97 ভাগ কম। আজ 190টি কোম্পানির 2,36,10,751টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 43,40,15,000 টাকারও বেশি। এর মধ্যে 33টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 148টির কমেছে এবং 9টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 41 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 59 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 01 পয়সা, হংকং ডলার 15 টাকা 46 পয়সা, ইউরো 141 টাকা 39 পয়সা, ব্রিটিশ পাউন্ড 162 টাকা, সৌদি রিয়াল 32 টাকা 28 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 24 পয়সা, ইউএই দিরহাম 32 টাকা 99 পয়সা, কুয়েতি দিনার 394 টাকা 98 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 04 পয়সা, থাই বাথ 3 টাকা 70 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 82 পয়সা। এবারে খেলার খবর।
ফুটবল। মালদ্বীপ থেকে দেশে ফেরা সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে জমকালো আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলকে স্বাগত জানাতে গতকাল সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে ছাদ খোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে আসা হয় হাতিরঝিলে। রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে আবারও বরণ করে নেওয়া হয় বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলকে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন উপস্থিত ছিলেন। এ সময় খেলোয়াড়দের সাফল্যের জন্য তাদের উৎসাহিত করতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। মালদ্বীপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে 1-1 গোলে ড্র করে তারা। এরপর সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ 4-3 গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় 2-1 জায়গায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 41 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 10 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 59 মিনিটে, জোয়ার সকাল 9টা 19 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 11 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 9টা 45 মিনিটে।